Bhoot FM. The night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় একটু দেরি হয়ে গেল, রাত 12টা, এবং আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং আশা করছি এই পুরো সপ্তাহ জুড়ে সবাই ভালো ছিলেন, এবং আশা করছি যে আজকে ভূত এফএমটা জমজমাট হবে আপনাদের সাথে। শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদের SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আমাদেরকে রেকর্ড করে আপনাদের অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং সেই অডিও ক্লিপটি সিলেক্টেড হলে ডেফিনেটলি আমরা আপনাকে জানাবো। আশা করছি যে জানাতে পারবো। আজকেও এরকম বেশ কিছু অডিও ক্লিপ রয়েছে, এবং বিশেষ করে যারা স্টুডিওতে আসতে চান তাদের জন্য তো সবসময় আমাদের দরজা খোলা। ফেসবুকে যারা আসবেন তাদেরকে জানিয়ে দিই আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhootfm.russell RUSSELL। এই অ্যাড্রেসে গিয়ে আপনি সরাসরি জানাতে পারেন আপনার কোন ঘটনা কেমন লাগছে এবং কি অবস্থা সবকিছু। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। অনেক কথা হলো, এবং আজকে একটু ডিফারেন্ট ভাবেই শুরু করতে চাই আমরা আজকের এই এপিসোডটি, এবং আমাদের এখানে রয়েছেন হাফেজ মঈনুদ্দিন, যিনি যার সাথে আমরা আগে একটু কিছু কথা বা কিছু বিষয়ে আলোচনা করব, এবং কিছু আলোচনায় আমরা তাকে কিছু প্রশ্ন করব আর কি। আচ্ছা হাফেজ মঈনুদ্দিন, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, আপনার রিসেন্টলি আপনি একটা কাজ করেছেন। জি ভাইয়া। যেই কাজ আপনি কাজ বলেন এটাকে, তাই তো? হ্যাঁ। যে আপনাকে আমি আজকে জানলাম যে আপনি সাধারণত এই সমস্ত জন্য কোনো টাকা পয়সা কিছু নেন না? না ভাইয়া। দোয়া নেন, এবং আপনি বলছিলেন যে একটা বাসায় ঢোকার পরে আপনি বুঝতে পারেন যে এই বাসাটাতে আসলেই ক্ষতিকর কোনো কিছু আছে কিনা। কি মনে হয়, মানে কেমন করে বোঝেন সেটা? আমি যখন ওই বাড়িতে ঢুকি, যে বাড়িতে একটু সমস্যা থাকে, তো যখন ঢোকা হয় তখন আমার শরীরের মধ্যে দুর্বলতা এসে যায়। দুর্বলতা চলে আসে আপনার শরীরে? মাথার পিছনের ঘাড়ের মধ্যে ব্যথা হইতে থাকে, শরীর জ্বালা পোড়া হইতে থাকে, এবং ঘাম বের হইতে থাকে। আচ্ছা। মনে হইতেছে খুব অস্থিরতা বোধ করতে থাকি। আচ্ছা। তখনই আমার ভিতরে আসে যে এই বাড়িটা ভালো নেই, কিছু একটা সমস্যায় আছে বাড়িতে। আচ্ছা, তখন আপনি বুঝতে পারেন। আচ্ছা, যদি কেউ যদি আক্রান্ত হন, হ্যাঁ, মানে কাউকে যদি বান মারা হয়ে থাকে বা তাবিজ কবজ করা হয়ে থাকে, সেটা আপনি কিভাবে বুঝতে পারেন? আমি সেটা বুঝি, যে লোক তার আপনি কি পড়েন সেটা বলতে হবে না, বাট কিভাবে বোঝেন সেটা বুঝে আসে যে তার হাত এবং আমার হাতের সাথে কালেকশন করি। আচ্ছা। করে যখন বসি তখন তার হাতের থেকেই আমার বুঝে আসে যে ওনার হাতের প্রথম আঙ্গুল একটু ফুলে যায়। আচ্ছা। তখন আমার শরীরটাতে রক্তবর্ণ একটু কালার চলে আসে, লাল হয়ে যায়। তখন আমি তাকে বলে দিই যে আপনার ক্ষতি আছে মানুষের জন্য, আপনার মানুষ আপনাকে। আমরা এটা করেছিলাম কিছুক্ষণ আগে, আপনি আমার দেখেছিলেন এবং আপনি বলছিলেন যে না কোনো ঝামেলা নাই, কিন্তু আপনি বললেন যে কোন জায়গাটা ফুলে ওঠে সেটা আপনি অবশ্য আমাকে দেখিয়েছেন। রাইট। তো আমরা সাধারণত এই সমস্ত জিনিস আপনি বুঝতে পারেন, এবং একটা মানুষ নিজে থেকে কিভাবে বুঝতে পারবে যে তার অন্য ধরনের কোনো প্রবলেম আছে, এটা আসলে ঠিক ওই রকম রেগুলার কোনো সমস্যা না, এটা কিভাবে বুঝতে পারবে একজন মানুষ? যদি শারীরিক সমস্যা না থাকে, যে না ডাক্তারি কোনো চিকিৎসা নেই, অন্য কোনো চিকিৎসা হতে পারে, সেটা হইতেছে তার সমস্ত শরীর জ্বালাপোড়া করবে। সে এখন গোসল করলো, আবার গোসল করতে মন চাইবে, তার ইচ্ছে করবে যে আমি আবার যে গোসল করি। তার প্রচন্ড গরম, অস্থিরতা, মানে পুরো শরীর তার জ্বালাপোড়া করতে থাকবে, এবং খাওয়া দাওয়া কিছুই ভালো লাগবে না। তার যে কাছের লোকগুলো আছে তাদের সাথে কথা বলতে ইচ্ছে করবে না, তার মেজাজ উগ্র হয়ে যাবে, খারাপ লাগবে, কাউকে চোখের সামনে দেখতে পাবে না, যে দূর হয়ে যাও তোমাকে। আচ্ছা। একা থাকতে মন চাইবে। আচ্ছা।
ওকে, আমরা রিসেন্টলি আপনার যে কাজটা সেই কাজটা নিয়ে শুনি যে কোথায় ঘটেছিল এবং কি করেছিলেন সেটা আমাদেরকে বলেন। জি ভাইয়া, এটা সেপ্টেম্বরের 21 তারিখ ছিল। আমি ফজর নামাজের পর আজিমপুর কবরস্থান যখন ঘুরতে গেছি, আজিমপুর কবরস্থান জিয়ারতে যখন যাই, তখন আমার এলাকারই আমলিগুলা গঙ্গারাম বাজার মসজিদ আমাদের এলাকার কাছে, ওই লোকের সাথে আমার দেখা হয়। দেখা হতে ওই লোকটা আমাকে বললো যে মনির ভাই, আমি আপনাকে খুঁজতেছি, আমি তো খুব বড় সমস্যা আমার জন্য দেখা দিতেছে, আপনি আমার সাথে দেখা করবেন, তা আজকে রাত্রে যেভাবে হোক আমার বাড়িতে আসেন। তা আমি বলছি ঠিক আছে, মাগরিবের পর হয়তো আসতে পারি, আর নয়তো 8টা-9টার দিকে আমি আসবো নি সময় হলে। আচ্ছা। তো সেদিন আমি রাত্রে 9টার দিকে ওনার বাড়িতে যাই। ওনার বাড়িতে উনি 3 তলাতে থাকেন। তো যখন গেটটা তো বন্ধ, কলিং বেল আমি যখন টিপ দিই, তখন দরজাটা যিনি খুলেন, দরজার ছিটকানোটা আমি শব্দ পাই। তো প্রায় 7 ফুট লম্বা, এবং যে মহিলাটা দরজাটা খুলছেন, বৃদ্ধ মহিলা, তার পুরোটা মুখ ঢাকা ছিল কাপড় দিয়ে। তো আমি ভাবছি পর্দা করা। তো যখন আমি তাকে সালাম দিলাম, উনি সাইড হয়ে গেলেন। সাইড হয়ে যাওয়ার পর আমি দরজাটার ভিতরে ঢুকলাম। প্রথমে বারান্দা ছিল, বারান্দাতে ঢুকে দেখি কেউ নেই। আচ্ছা। তার রুমটাতে কোনো লোক দেখা যাচ্ছে না। আমি কয়েকবার সালাম দিতেছি জোরে জোরে, যে সালাম দিতে থাকি, কেউ আওয়াজ করবেই, দেখি না কারো কোনো আওয়াজ আসে না। পরে ফোনটাতে আমি ওই লোকের নাম্বারে কল করলাম। এখন দেখি যে ফোনের শব্দ হইতেছে, রিং বাজতেছে। আমি বন্ধ করে দিয়ে আবার সালাম দিলাম। ওই লোক ঘর থেকে বের হয়ে আসলো সকালে, যার সাথে আমার দেখা হয়েছে। উনি দেখে আমাকে বললো যে আপনি আসছেন? তো বললাম হ্যাঁ। তো বললো আপনি বসেন, আমি ফ্রেশ হয়ে আসি। তো যখন বসলাম, উনি উজু করতে গেলেন। আমি যখন বসছি, কিছুক্ষণ পর যিনি দরজাটা খুলছেন, যে বৃদ্ধ মহিলা, উনি দেয়ালের এক পাশে দাঁড়িয়ে খুব সুন্দর একটা পেয়ালায় 4টা মিষ্টি নিয়ে আসলেন। মিষ্টিটা টেবিলটার মধ্যে রেখে দিলেন। কিছুক্ষণ মানে তখন কিছু বললেন না। কিছুক্ষণ পর আমাকে বলেন, বাবা মিষ্টিটা খাও। তখন আমি হেসে বললাম ঠিক আছে, খাবনি। ওই মুহূর্তে ওই লোকটা যখন আসলেন ফ্রেশ হয়ে, তখন আমাকে জিজ্ঞেস করতেছে, মাইনুদ্দিন ভাই, এই মিষ্টিটা কি আপনি নিয়ে আসছেন কোন মিলাদের? তখন আমি বললাম না, এটা আপনার বাসার থেকে দেওয়া হয়েছে। তখন উনি আমার হাত ধরে উঠালেন, উঠিয়ে আমাকে ঘর 3টা রুম তার ছিল, 3টা রুম আমাকে দেখালেন। বলে আমার ঘরে তো কোনো লোক নেই, আমার ওয়াইফ ছেলে মেয়ে ঈদের বাড়িতে গেছে, গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে ওরা বাড়িতে গেছে, আমার ঘরে কোনো লোক নেই। তো মিষ্টিটা কে দিল আপনাকে? তখন আমার তো আপনার ঘরের মানুষই, দরজাটা তো খুলছে একটা বৃদ্ধ মহিলা। যখন আমি বললাম, তখন খুব অবাক হলেন। দরজা খোলা ছিল না বন্ধ ছিল? বললাম বন্ধ ছিল। দরজাটা খুলে দিছে এবং মিষ্টিও ওই লোকটাই আমাকে দিছে। আচ্ছা। তুমি যখন দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে গেলেন, পড়ে গেলেন মাটিতে। পড়ে যাওয়াতে আমি এক পানি নিয়ে তাকে মুখের মধ্যে যখন দিছি এবং কপালটাতে হাত রেখে বললাম, ভাই আপনার কি সমস্যা? তখন উনি আমাকে তার হাতটাকে আমার গলার টিপ ধরে জোরে ধাক্কা মারছে। ধাক্কা মারতে আমি একটা দেয়ালে গিয়ে আঘাত পাই। তখন আমার মুখ থেকে বের হয়ে গেছে একটা দোয়া ওয়ালাকাত ফাতান্না সুলাইমান, এরকম একটা জোর শব্দ মানে আমি বলে ফেললাম। তো যখন বলছি, তখন দেখতেছি যে লোকটা পড়ে গেছে, তার কাছ থেকে সেই যে লোকটা মহিলাটা 7 ফুটে, উনি হাইটা জানলা দিয়ে লাফ দিয়ে চলে গেছে। জানলাটা যে বন্ধ ছিল, গ্লাস দিয়ে ফেটে গেছে, সেটাও শব্দ পাইছি। জানলা দিয়ে লাফ দিছে। তখন আমি অবাক হইলাম যে জানলা দিয়ে এরকম একটা লোক চলে গেল, এটা তো ভালো জিনিস না। পরে যখন আমি লোকটাকে তুললাম, তখন ওনাকে আমি পানি খাওয়াইছি 1 গ্লাস। পরে আমি বলছি, আমি আজকে আপনার সারা রাত এই বাড়িতে থাকবো, আমার খুব প্রয়োজন আছে। তখন ওই রাত্রে বসে আমি উপস্থিত করাইতেছিলাম। যিনি চলে গেছেন ওনাকে বললাম, তুমি যেখানেই থাকো, যা হও, তুমি আমার সাথে যখন দেখা দিছো, এখন এই মুহূর্তে তুমি আমার কাছে চলে আসবা, এসে দেখা দিবা কেন আসছো এই ঘরে। পরবর্তীতে ওই লোকটার সাথে ভর করে আসছে। ওই লোকটা তখন তার ভাষা কথাবার্তা সব উলট পালট হয়ে গেছে এবং আমাকে বলতেছে যে আমি অনেক দূর থেকে আসছি, গুলিস্তান থেকে, গুলিস্তানে 30 মাইল দূর থেকে আমি আসছি। এই লোকটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি এই লোকটার সাথেই থাকবো, যত বড় লোক আসুক আমাকে এর কাছ থেকে তাড়াতে পারবে না, তুইও চলে যা, তোর পরিবারকে আমি ধ্বংস করে ফেলবো। তখন বলছি না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ যেহেতু ওর সমস্যা অনেক কিছু। পরে যখন আমি ওর কাজ করি, তারপর যখন একটু পানি দিয়ে দিই, সে অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হওয়ার পর থেকে কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পর সে লোকটা বলতেছে, ভাইয়া আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি, আমার
কেমন ভালো লাগতেছে। তখন আমি বললাম ঠিক আছে 7টা দিন দেখবেন, যদি 7 দিনও কোনো সমস্যা হয় থাকে আমাকে বলবেন। এখন পর্যন্ত ওই লোক আমাকে বলতেছে না ভাই আমি আর কোনো সমস্যা ঘরেও দেখি না, আমার শরীরটাও তো কোনো রকমের সমস্যা দেখি না, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে SMS এর মাধ্যমে এবং ফেসবুকে করতে পারেন। আমাদের হয়তো চাচা বাথরুমে যাচ্ছেন বা পায়চারি করছেন, কিন্তু আওয়াজটা ক্রমশ নিকটে আসছিল। তিনি চেয়ারে বসে আছেন আর শব্দটা শুনছেন, কারণ তিনি যেখানে বসে আছেন সেটাই সেই বিল্ডিং এর এবং তৎক্ষণাৎ ঢোকার একটাই খোলা গেট। তিনি শব্দটা সেভাবে আমলে না নিয়ে শুয়ে রইলেন, কিন্তু আস্তে আস্তে শব্দটা কাছে আসছে। একসময় শব্দটা অনেক কাছে এসে থেমে গেল এবং গায়ে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে লাগলো। তিনি ঘুরে তাকালেন সেদিকে, তাকিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দরী মেয়ে। তার মতে তার দেখা অপূর্ব সুন্দরী একজন মেয়ে তার দিকে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে প্রায় 15 থেকে 20 হাত দূরে দাঁড়িয়ে। নাইট গার্ড ভাই তাকে দেখে চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন না এই মেয়ে এখানে এলো কিভাবে, কোন দিক দিয়ে এলো এবং এত রাতেই বা কেন এলো। তিনি কোনো হিসাব মিলাতে পারছিলেন না, কারণ মেয়েটি যেখানে দাঁড়িয়ে এবং সেদিক দিয়ে যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়ে এত রাতে কোনো মানে কারো আসা সম্ভব নয়। কারণ পাহারা দিতে বসার আগে তিনি তার চাচা পুরো বিল্ডিং তিনি আর তার চাচা ঘুরে দেখে নিশ্চিত হয়েছেন যে ভেতরে কেউ নেই এবং বিল্ডিং এর অন্য সব গেট তালা বন্ধ। তিনি এবার তার পুরো হিসেব মিলিয়ে নিলেন। তিনি বুঝতে পারলেন এটা প্রাকৃত কোনো জিনিস নয়,
তাই তিনি চেয়ার থেকে না নড়ে এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন এবং কিছু না বলে দেখতে লাগলেন সে কি করে। মেয়েটি মুচকি হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসতে লাগলো এবং ঠিক তার সামনে দিয়ে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তাকে অতিক্রম করে সেই পুরনো কোয়ার্টারগুলোর দিকে চলে যেতে লাগলো। নাইট গার্ড ভাই এক দৃষ্টিতে শুধু দেখছিলেন মেয়েটি কি করে। হঠাৎ তার চোখের পলকে মেয়েটি গায়েব। দেখলেন সেখানে কেউ নেই। তার সামনে খোলা মাঠ এবং মাঠের শেষ দিকে সেই পরিত্যক্ত কোয়ার্টারগুলো। ভয় পেয়ে অতি দ্রুত ভেতরে গেলেন এবং সেই চাচাকে উঠিয়ে নিয়ে আসলেন। তিনি সেদিন আর ব্যাপারটা শেয়ার করলেন না। তার পরের দিন ছুটি নিয়ে বাড়ি চলে গেলেন এবং মাকে এ ব্যাপারে বললেন। তার মা অল্প কিছু ঝাড়ফুঁক করতে পারেন। তিনি ভাইকে ঝাড়ফুঁক এবং তাবিজ দিলেন এবং তিনি বললেন যে তুমি যেটা দেখেছ সেটার নাম হলো গোদান। সে যে কোনো রূপে মানুষের সামনে আসতে পারে। তার কদিন পরে সেই চাচাটি মারা যায় এবং শোনা যায় যে তিনি ভয় পেয়ে মারা যান। নাইট গার্ড ভাইটির ধারণা চাচা ওই মেয়ে বা অন্য কিছু দেখে ভয় পেয়ে মারা যান, কারণ তিনি সেখানে চাকরি করতে আসার আগে চাচা সেখানে একাই পাহারা দিতেন। এরপর আমার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তিনি
আমি একটা কথা বলি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনে। তো বললো যে দেখেন, আপনারা তো আপনাদের যে ছেলে পেলে যারা আছে, সন্তানরা যারা আছে, আজকে ঈদের দিন গান বাজনা বাজায় এবং সারা রাত গান বাজনা বাজায়, এই মসজিদে তো আমরা ছাড়াও আরো অনেকে নামাজ পড়েন, তাদের অসুবিধা হয়। তো আপনারা যদি, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল যে আপনাদের যারা আপনাদের সন্তানরা বা যারা মিউজিক এইগুলো বাজায় রাত্রেবেলা, তো তারা যেন একটু কম বাজায় বা তাড়াতাড়ি শেষ করে দেয়, এটা নিরুৎসাহিত করলেন উনি। তো আমি বিষয়টা শুনলাম যে উনি যে কোটটা করলেন যে আমরা ছাড়া আরো অনেকে নামাজ পড়ে। তো এই বিষয়টা নেওয়ার পরে হচ্ছিল যে আমি অনেকগুলো সূত্র আমি একসাথে করলাম। জাস্ট ফার্স্ট হচ্ছিল অনেক ছোটবেলায় ওই যে মাঠটা, ঈদগাহ মাঠে, ওখানে আমরা খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, অনেক কিছু খেলাধুলা করতাম। আমি খুব ছোট তখন। তো একদিন আমি সন্ধ্যার সময় হচ্ছিল, আমাদের নিয়ম তখন হচ্ছিল যে সন্ধ্যা আজান দিবে, সাথে সাথে বাসায় চলে যেতে হবে। তো যথারীতি আজান দিয়েছে, আমি বাসায় চলে গিয়েছি। তো হঠাৎ করে আমার খেয়াল হলো আমি স্যান্ডেলটা রেখে এসেছি মাঠে। এখন স্যান্ডেল তো আনতে হবে, আমি আবার দৌড় দিয়ে, কারণ যেহেতু বাসা কাছে, আমি দৌড় দিয়ে স্যান্ডেলটা আনতে যাই। তো যথারীতি স্যান্ডেলটা আমি যখন ওইখানে নেই, ঠিক মসজিদের সামনে ইমাম সাহেবের যে বাসার কম্পাউন্ডটা, ওইখানে কিন্তু প্রচুর গাছ আছে, তার পাশেই মাঠটা। তো হঠাৎ করে একটা দমকা গরম একটা বাতাস আমার শরীরের মধ্যে লাগে। তো লাগার পরে আমার যেন কেমন একটা অনুভূতি হয়, এবং বাসায় যখন যাই, যাওয়ার পরে হচ্ছিল আমি প্রথমে অজ্ঞান হয়ে যাই, এরপরে হচ্ছিল যে আমার চোখ উল্টে যায়, তারপরে জ্বর আসে এবং মানে খুব মেসাকার একটা অবস্থা। তো সাথে সাথে আমার আব্বা, আমার আম্মা, ওনারা আমাকে দেখে এখন বললেন যে কি করবেন, কি হয়েছে। আমি বললাম যে আমি এই হয়েছে। তো তখন অনেকে এটা আরেকটা নতুন টার্ম আমি আজকে বলবো, সেটা হচ্ছে যে আমি শুনেছি সাপে বাতাস লেগেছে। আমাকে বললো যে ওর বোধহয় সাপে বাতাস লেগেছে, কোনো পড়া মানে হুজুরের কাছে বা কোনো কারো কাছে। তো আমাদের এলাকায় একজন ছিল যিনি এই ঝাড়ফুঁক করতেন। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি আমাকে আপনার ঝাড়ফুঁক করে তারপরে তাবিজ দিয়ে আমাকে ওটা রিকভার করেন। তো এখন আমি বুঝতে পারলাম আসলে সাপে বাতাস ওটা আমাকে হয়তোবা বোঝানোর জন্য বা তখন ওইটাকে ওভারকাম করার জন্য। এখন হয়তোবা আমি যেটা মনে করলাম যে যেহেতু অন্য কারণ কেউ নামাজ পড়ে বা ওইখানে অন্য কারো এক্সিস্টেন্স আছে, তারাই হয়তোবা এই ধরনের কোনো কিছু আমার সাথে করতে চেয়েছিল। তো এরপরে এই বিষয়টা আমি আমার বড় ভাইয়ের সাথে শেয়ার করি যখন হুজুর বলার পরে। তো আমার বড় ভাই মুসকে হাসি দিয়ে বলে যে এই মসজিদের ওইখানে যে পাশেই ঠিক টিউবওয়েল আছে, তখন উজু করার জন্য ওই টিউবওয়েলটা ইউজ করা হতো। তো বলে যে একদিন রাত 3টার সময় আমি বাইরে কোনো কারণে ছিলাম, আমি টিউবওয়েলের ওখানে গিয়েছি। যাওয়ার পরে আমি ওই টিউবওয়েলে কিন্তু পানি খাওয়ার একটা স্টাইল আছে, যে টিউবওয়েলের ইয়ের ওখানে হাত দিয়ে চাপ দিতে হয়, একা একা সেলফ যেটা। তো পানি খেতে যে হঠাৎ করে ও খেয়াল করলো যে ওর মাথা থেকে কে যেন একটা সামনে একটা ঢিল পড়লো। তো ঢিল পড়লে এত রাত 3টার সময় আশেপাশে কে ঢিল দিবে? তো সে আশেপাশে তাকিয়ে দেখলো যে না, কেউ তো নেই। তো হয়তো চিন্তা করলো যে কেউ হয়তো বা দুষ্টুমি করে ঢিল দিয়েছে, এত রাতে আমি পানি খেতে এসেছি। তো সেকেন্ড টাইম সে যখন আবার অ্যাটেম্প নেয়, তখন ঠিক ওপর থেকে, ওপর একটা কাঁঠাল গাছ ছিল রাসেল ভাই, একটা ইটের অর্ধেক অংশ, এইটা কোনোভাবে স্ট্রেট ওর মাথার ঠিক সামনে স্ট্রেট পড়লো। তো কাঁঠাল গাছের থেকে সরাসরি একটা আদলা ইট, এটা পড়া একেবারে অ্যাবসার্ড ব্যাপার। এটা যখন ও দেখলো, সাথে সাথে সে দৌড় দিয়ে চলে যায়, বলে যে ওখানে সামথিং কিছু একটা আছে। এই ঘটনার পরে আমি ওই ঠিক পাশে যে দোকান যেগুলো আছে, তো ওখানে একটা ফার্মেসি আছে। তো উনি এক বড় ভাই আমাদের এলাকারই, তো ওনার সাথে আমি কথা বলছিলাম যে এরকম ঘটনা, ইমাম সাহেব এটা বললেন। তো তখন উনি বলে যে দেখেন, আমাকে বললো যে দেখো এরকম এক্সপিরিয়েন্স আমারও আছে। তো আমি বললাম যে কি হয়েছে? তো বললো যে তুমি তো জানো এখানে একটা মাছের আড়ত ছিল বড়, আপনার ওই যে বাঁশের বেড়া দেওয়া। তো বললো যে আমি ওখানে একা থাকতাম রাত্রেবেলায়। একদিন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি দেখি যে পাশে যে অজুখানা আছে, সেখানে প্রচুর কোলাহল এবং শব্দ হচ্ছে। তা আমি চিন্তা করলাম যে এত রাত্রেবেলা এই অজুখানায় ট্যাপ ছেড়ে দিয়ে কে এত কি করে। তো উনি আর বের না হয়ে ওই যে বাঁশের যে বেড়াটা আছে সেখান থেকে একটু ফাঁক দেশে দেখে যে অনেক বড় বড় লম্বা পাঞ্জাবিওয়ালা মানুষ ওখানে উজু করতেছে, সিরিয়াল ধরে মসজিদে ঢুকতেছে। তো উনি ফার্স্টে চিন্তা করে যে তবলিগের কোনো জামাত এসেছে কিনা, তো হতে পারে, কিন্তু মানে তাদের সবগুলোই হচ্ছে অবয়, চেহারা বোঝা যায় না, একটু অস্বাভাবিক। তো সকালবেলা যখন উনি ফজরের নামাজ পড়তে গিয়ে জিজ্ঞেস দেখে যে ওখানে মসজিদে কোনো জামাত টামাত কোনো কিছুই নেই, তবলিগের জামাতে যে গ্রুপ। তো তারপরে উনি যিনি আজান দেন ওনাকে জিজ্ঞেস করলো যে কোনো জামাতে এসেছে, বলে যে না, জামাত তো আসেনি। তো বললো যে তাহলে আমি এটা কাকে দেখলাম আমরা। এর পরবর্তী সময় সে আরেকজনে এরকম একটা এক্সপিরিয়েন্স, এরকম দৃশ্য দেখে। আমার দেখার পরে উনি মসজিদের যে
সিকিউরিটি যে এক ভদ্রলোক ছিলেন ওনাকে জিজ্ঞেস করে, তখন ওই সিকিউরিটি বললো যে ভাই আমি তো এখন মসজিদে থাকা বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছে? কারণ হচ্ছিল যে সে ওই মসজিদে যে দরজার সময় সে দরজার সামনে বেশ কয়েকদিন ঘুমিয়েছিল এবং তাকে কে যেন উঠিয়ে দিয়ে ভেতরে রেখে দিয়েছে, এবং একদিন সে পরপর কয়েকবার করার পর তাকে একবার লাথি দিয়েও ফেলে দিয়েছিল। তো এই মসজিদটা 1817 সালে, দ্যাট মিনস 200 বছর আগে, এবং ইমাম সাহেবের ছেলেকেও পজেস করা হয় পরবর্তী সময়ে, আরো অনেক কিছু আমি শুনেছি। তো আমার কাছে জিনিসটা একেবারে খুব পরিচিত একটা জায়গা, এখন আমার কাছে যেন কেমন অপরিচিত হয়ে গেছে। ধন্যবাদ রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি আমরা চলে যাবো একটা বিজ্ঞাপন বিরতিতে, এবং এর আগে জানিয়ে দিই যে বিজ্ঞাপন বিরতি থেকে ফেরার পরে কি থাকছে। আচ্ছা, বিজ্ঞাপন বিরতি থেকে ফেরার পরে ডেফিনেটলি আমরা একটা অডিও ক্লিপ প্লে করব আপনাদের জন্য, এবং আমরা আমাদের ফেসবুকে যে পেজটা রয়েছে, আমাদের যে ভূত এফএম এর পেজটা, অর্থাৎ আপনি চলে যেতে পারেন, এখনো যে ভিজিট করতে পারেন www.facebook.com/bhutfm.russell। এখানে দেখবেন যে কিছুদিন আগে আমরা একটা পোস্ট দিয়েছিলাম, এটা হচ্ছে আপনার 4 অক্টোবরের পোস্ট, রাইট? এখানে বলেছিলাম আমরা যে খুব সাধারণ একটা গ্যাস স্টেশন সাথে একটা স্টোর, এবং সেই স্টোরটা নিয়ে সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের একজন বাঙালি ভাই সেখানে থাকেন এবং তাকে নিয়ে সমস্যা, এবং তিনি বেশ কিছু জিনিস ওখানে ফেস করেছিলেন। আমরা বলেছিলাম যে আজকে আপনাদের সেই ঘটনাটা শোনাবো। ছবিটা তো দেখতেই পাচ্ছেন, সেই গ্যাস স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন, সেই স্টোরটা আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে, এবং সেই জায়গাটাও যে কতটা নির্জন সেটাও দেখতে পাচ্ছেন। এবং সেই জায়গাটা দেখুন এবং কল্পনা করুন যে এই জায়গাটাতে ওই সময় কেমন লেগেছিল আমাদের এই বাঙালি ভাইটার। পুরো ছবিটা আপনাদের কাছে এই জন্য দেওয়া আছে, আপনারা চাইলেই আমাদের পেজে এসে ছবিটা দেখতে পারেন। যখন ঘটনাটা শুনবেন তখন সামনে ছবিটা রাখতে পারেন বোঝার সুবিধার জন্য। আমরা চলে যাব ঘটনায়, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাকিবুল আলম চয়ন বলছি। আমি বর্তমানে ইউএস এর লুজিয়ানা স্টেটের লেক ট্রাউসে আছি। আমি একটা ব্যাংকে জব করতেছি। রাসেল ভাই, আমি ছোট থেকেই একটা জিনিস বিশ্বাস করতে চাইনি যে জিন ভূত বলে কিছু নাই। আমি সবসময় বিশ্বাস করছি না কিছু একটা আছে। তো যাই হোক, আমি যতদিন বাংলাদেশে ছিলাম আমি কোনোদিন কোনো কিছু এক্সপেরিয়েন্স করিনি, আর আমি বিশ্বাসও করিনি যে দেশের বাইরে আসার পরে হয়তো এরকম কিছু একটা আমার জীবনে ঘটে যাবে। তো যাই হোক, আমি আরেকটা কথা বলতে চাই যে আমি এই বিষয়গুলোকে খুবই ভয় পাই। আমি খুবই ভয় পাই বিষয়গুলোকে। আমি ছোট থেকে কখনো একা ঘরে থাকতে পারতাম না, এখনো পারি না। এনিওয়ে, আমি সময় নষ্ট না করে যে ঘটনায় চলে যাই। এই ঘটনাটা আমার সাথে হয় 2013-এ। স্টেটটা ছিল আরকানসাস স্টেট, আর আমি তখন আরকানসাস স্টেট ইউনিভার্সিটিতে ছিলাম। তো সেখানে একটা কনভেনিয়েন্স স্টোর ছিল, আমি ওখানে পার্ট টাইম জব করতাম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ওখানে ছিলাম। তো আমার শিফট ছিল 6 to 6, 6 নাইট to 6 মর্নিং। আর আমার সাথে একটা কো-ওয়ার্কার থাকতো, রাতের বেলা যেতে স্লো। তো রেগুলারলি এরকম একদিন আমি যাই, তো সে আমাকে, আমার যে কো-ওয়ার্কার থাকে সে আমাকে বলে যে এরকম আমি 12টা পর্যন্ত থাকবো, এরপরে থাকতে পারবো না, আজকে আমার একটা কাজ আছে, সে চলে যাবে। তো অ্যাজ ইউজুয়াল আমি বললাম ঠিক আছে, আমি হ্যান্ডেল করতে পারবো, কারণ 12টার পরে সাধারণত স্টোর খুবই স্লো হয়ে যায়, তো একটা মানুষ হ্যান্ডেল করতে পারে। আমি এরকম থাকলাম, 12টা হলো, সে চলে গেল, আমি আসি। আমি জাস্ট স্লো টাইম, স্লো মোশন, এন্ড দেয়ার ইজ নো বিজনেস। তো আমি বসে আছি। তো হঠাৎ আমি খেয়াল করলাম, আমি যেখানে আমার রেজিস্টারে দাঁড়ায় আছি, আমার সামনে 3টা মনিটর এবং বাইরে ভিতরে সবকিছু মিলায় প্রায় 35 to 40 সিসিটিভি ক্যামেরা। একটা ক্যামেরা আমার পার্কিং লটের দিকে আছে। তো আমি হঠাৎ দেখলাম যে একটা গাড়ি এসে পার্ক হলো, একটা ওল্ড মডেলের মাজদা। তো আমার কাছে লাগলো যে হয়তো কেউ বের হয়ে আসবে এরকম। তো আমি তাকায় আছি, কারণ আমি রাতের বেলা ক্যামেরার দিকে একটু বেশি আঁচ করি, কারণ আমার যেহেতু এটা ব্ল্যাক নেইবারহুড ছিল, তো আমার কাছে একটু ভয় লাগতো। আবার উপর থেকে ম্যানেজারও বলছে যে রাতের বেলা একটু কেয়ারফুল থাকতে, কারণ এই স্টোরে আগে অনেকবার রবারি হয়েছে। তো আমি এরকম দেখতেছি যে কি ব্যাপার, গাড়িটা এসে পার্ক হলো, 5 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেল, কেউ নামছে না কেন। পরে আমি
জাস্টিফাই করার জন্য আমি আমার যে স্টোরের মেইন গেট সেটা আনলক করলাম। আমার ডেস্ক থেকে আনলক করা যায়, ওখান থেকে আমি ইলেকট্রিক আনলক করলাম, তারপর আমি হেঁটে গেলাম। তো গাড়িটা যেখানে পার্ক হয়েছে সেটা হচ্ছে স্টোরের একেবারে আরেকটা অপোজিট কর্নারে লাস্টের দিকে, আর আমার গেটটা হচ্ছে ঠিক অপোজিট দিকে ফার্স্ট কর্নারে। তো ওখান থেকে গাড়িটা একটু দূরে, প্রায় আপনার কিছুক্ষণ হেঁটে যেতে হয়, 10-12 কদম এরকম হেঁটে যেতে হয়। তো আমি বাইরে গেট থেকে মাথা বাইর করে দেখলাম যে কি ব্যাপার, কেউ আসে নাকি। তখন আমি দেখলাম যে কেউ বসে আছে গাড়ির ভিতরে। তো আমি মনে করলাম যে হয়তো বসে আছে, সে আসবে, কাস্টমার, রেগুলার কাস্টমার হতে পারে। তো এনিওয়ে আমি জাস্ট ব্যাক করে আসলাম। আমি লক করে দিছি, কারণ আমি তখন ওখান থেকে লক করা যায়। আমি লক করে ভিতরে চলে আসছি, সময় পেয়ে যাচ্ছে, কেউ আসতেছে। তখন আমি আবার গেছি, আবার বাইরে যাই, চিন্তা করলাম যে তাকে বলবো যে কি ব্যাপার, এখানে ওয়েট করতেছো কেন, এরকম সেরকম, না কিছু দরকার না থাকলে চলে যাও। আমি যখন প্রায় গাড়িটা থেকে অর্ধেক গেছি তখন দেখি কেউ একজন গাড়ির ভিতরে বসে আছে, তার চেহারাটা আচ্ছা দেখা যাচ্ছে, পুরোপুরি ভিজুয়াল ক্লিয়ার না। তো আমি তখন একটু আগাইলাম, যখন একটু কাছাকাছি দেখলাম তখন পিছন থেকে যে একটি লাইট আছে, লাইট থেকে দেখতে পাচ্ছি, লাইটের আলো দেখতে পাচ্ছি যে একটা কালো বর্ণের মানুষ বলবো না, মানুষের মতো, ধরনটা মানুষের মতো, কিন্তু সে পুরোটাই কালো। ইভেন তার সে কি কালারের পোশাক পরে আছে আমি কিছুই বুঝতে পারতেছি না। আর দেখতে পাচ্ছি যে গ্লাসটা হাফ উঠানো এবং একটা মানুষ। তো আমি তাকে বললাম যে কেউ চিল্লাইছে, সে উত্তর দেয় না, আমার দিকে তাকায় আছে। তো তাকায় থাকার পরে আমি আবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে, এখানে কি দরকার কি। তো সে কোনো অ্যান্সার দেয় না, সে আমার দিকে তাকায় আছে। তো আরেকটু যখন আগায় গেলাম গাড়ির প্রায় কাছাকাছি, তখন দেখি সে যতই আগাই সে আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, এবং বুঝতে পারলাম সে তার চোখটা পুরাই লাল এবং সাদার কোনো ওখানে অংশই নাই, পুরোটাই লাল চোখ। এবং যতই আমি আগাচ্ছি তার দিকে, সে আমার দিকে চোখ বড় বড় করতেছে। আমি তখন তখন আমি বুঝিনি যে কি হচ্ছে ব্যাপারটা। আমি মনে করলাম হয়তো এখানে অনেকে ব্ল্যাক নেইবারহুড আশেপাশে আসছে, অনেকে ড্রাগস নিয়ে হয়তো বা এখানে দেখা যাচ্ছে আসে, মাতাল হয়ে পড়ে আছে, যার কারণে আমি 911 ফোন দিলাম। ফোন দেওয়ার পরে অফিসার আসলো, আমি ততক্ষণে ভিতরে চলে আসছি। স্টোরের ভিতরে অফিসার আসলো, এসে আমাকে বলতেছে যে হোয়াটস গোয়িং অন। আমি বললাম যে এরকম এরকম, এই পার্ক করে প্রায় 15-20 মিনিটের পর দাঁড়ায় আছে, এখানে কি করতেছে আমি বুঝতে পারতেছি না, আমি সেফ ফিল করতেছি না, যার কারণে আমি ডাকছি। তো ওরা বললো ঠিক আছে, আমি চেক করতেছি। তো ও যখন গেছে, ও যাই দেখে যে গাড়ির ভিতরে কেউ নেই, এটা পুরো খালি। ও আমাকে এসে বলছে যে কেউ তো নেই গাড়ির ভিতরে। আমি বললাম যে আজব কথা, আমি তো দেখলাম গাড়ির ভিতরে একজন আছে। আমি খুব কাছে যাই দেখছি এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম যে হয়তো সে একটু ড্রাঙ্ক ছিল বা ও অ্যাডিক্টেড ছিল। এনিওয়ে সে বললো যে না, গাড়ির ভিতরে কেউ নাই। আমি পুরা সব সামনে পিছনে পুরোটা চেক করছি, চেক করে দেখছি কেউ নাই। তো সে এটা বলে সে বললো ঠিক আছে, যদি আবার প্রয়োজন হয় কল দিও, এ কথা বলে চলে গেল। পরে আমি আমার সিসিটিভির ক্যামেরাটা কি করলাম, আমি জুম করলাম, আমার ওখানে সিস্টেম ছিল, জুম করলাম। জুম করে আমি যখন দেখি যে সে উপরের দিকে ক্যামেরার দিকে তাকায় আছে, কারণ যে একটা ক্যামেরা তার ঠিক গাড়ির যে উইন্ডশিল্ডটা ছিল সেদিক তাক করে আছে, তো সে ওদিকে তাকায় আছে এবং আমি তাকে পুরো বুঝতে পারতেছি যে সে একজন কেউ বসে আছে ভিতরে। তো আমি তখন একটু ভয় পাইছি। ভয় পাওয়ার পরে আমি কি করলাম যে আমি আবার ফোন দিছি পুলিশকে। তার কিন্তু যাওয়ার প্রায় 5 থেকে 6 মিনিট হয়েছে। তখন আরেকজন আসলো, সাথে ও আসলো, ওই যে পুলিশটা আগে আসছিল সেও আসলো এবং আরেকজন আসলো, যেহেতু সেকেন্ড কল ছিল। তো দুইজন এসে বললো যে আবার চেক করলো। আমি ভিতরে আছি, কারণ আমি এবার ভয় পাইছি একটু। তো তারা এসে আমাকে রিপোর্ট করলো যে কি ব্যাপার, কেউ তো নাই ভিতরে, তুমি এরকম করে কি করতেছো। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি, আমার ক্যামেরার ভিডিওটা রিপ্লাই করতেছি। রিপ্লাই করলো, হ্যাঁ তারপরে দেখতে পারবেন যে ভিতরে কেউ একজন আছে, আমি দেখছি এটা ক্যামেরা থেকে। তো ওরা বললো ঠিক আছে চলো। তো আমি ওদেরকে পিছনে ম্যানেজারের রুমে নিয়ে গেলাম, কারণ ম্যানেজারের রুমটা হচ্ছে মেইন ক্যাশিয়ার এরিয়া থেকে পিছনের দিকে ছিল। তো পিছনে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি ভিডিও রিপ্লে করতে চাই, কিন্তু রিপ্লে হয় না, কারণ আমার সিস্টেম বলতেছে, সিসিটিভির যে সিস্টেমটা ছিল ডিভিআর,
সেটা বলতেছে যে মেমোরি লস। তো আমি 3-4 বার ট্রাই করলাম প্লে করার জন্য, কিন্তু প্লে হচ্ছে না। আমি এরপরে মানে ওরাও ব্যাপারটাকে গুরুত্ব দিল না। ওরা মনে করতেছে যে আমি হয়তো লং আওয়ার কাজ করছি, যার কারণে হয়তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তো ওরা এরকম আর কি সান্ত্বনা দিয়ে চলে গেল। যাওয়ার পরে আমি এরকম দরজাটা বন্ধ করে খুবই ভয় পেয়েছি। তখন আমি বন্ধ করে আমি পিছনের দিকে ফিরে যখন আমি আসছি রেজিস্টারে, গাড়ি কিন্তু তখনও ছিল যখন তারা পুলিশগুলো বের হয়ে গেছে। আমি পিছন ফিরে আসছি, এসে যখন আমার জায়গায় আমি দাঁড়াইছি দেখি গাড়িটা নেই। এই 20 সেকেন্ড এর মধ্যে গাড়িটা কোথায় গেল, পুরো গাড়িটাই গায়েব। এরপরে আমি প্রচুর পরিমাণে ভয় পাই। এরপরে আমি পিছনে চলে যাই। পিছনে চলে যাওয়ার পরে ম্যানেজার রুমে আমি লক করে দিয়ে চুপচাপ বসে থাকি। ঠিক 6 o'clock যখন হয়ে যায় তখন আমার ফোনে দরজা লক পেয়ে আর একটা ওয়ার্কার সে এসে আমাকে ফোন দেয় যে কি ব্যাপার, দরজা লক কেন স্টোরের। আমি তখন তাকে পুরোটা খুলে বলি। তো এরপরে আমি যেটা শুনতে পাই যে আমি যখন জয়েন করছি তার থেকে 1 বছর আগে পিছনে একটা নেইবারহুড ছিল, সেখানে একটা অ্যাপার্টমেন্টে একটা লোক পুড়ে মারা যায়। মানে কিভাবে বাড়িতে আগুন লাগে কেউ জানে না, পুড়ে মারা যায়। তারপরে এরকম অনেক ঘটনা ঘটে, স্টোরের ভিতরে ঘটে না, সবসময় স্টোরের বাইরে ঘটে। বেশিরভাগ জিনিস ঘটতো পার্কিং লটে, এবং যে ঘটনাটা আজকে ছিল সেটা পার্কিং লটের উপরেই ছিল। এবং আমি আজও পর্যন্ত ডিসকভার করতে পারিনি যে কিভাবে আমি দেখলাম, কিন্তু যে অফিসার গুলো আসছিল তারা কিছুই দেখেনি। তারা ভিতরে চেক করছে, কেউ নাই, কিন্তু গাড়িটা লক ছিল। তারা বাইরে থেকে চেক করছে, কাছে যে কেউ নাই। আর আমি যত কাছে যাই তত দেখি কেউ না কেউ একজন বসে আছে ভিতরে। এনিওয়ে, এরপরে আমি আর ওখানে কোনো এক্সপেরিয়েন্স আমার হয়নি, কারণ আমি রাতে কাজ করা ছেড়ে দিয়েছিলাম। আমি সকাল থেকে কাজ করতাম। তারপরে থ্যাংক ইউ রাসেল ভাইয়া আমার স্টোরিটা শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। Bhoot FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:41। শুনছেন সবসময় রেডিও ফুড 88.0 FM। আমি রাসেল আছির সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম। আজকের অতিথিরা এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুড FM-এ। আমাদেরকে মুন্না SMS করে লিখেছে যে চট্টগ্রামে যাচ্ছি, এবং তিনি বলছেন যে বনের ভিতর দিয়ে চলেছে ট্রেনটি। আশা করছি খুব জমজমাট হবে আজকের ফুড FM। তিনি নাকি ট্রেনের ছাদে আছেন, এটা তিনি লিখেছেন। বাট মানে এটা মানে কি বলবো, যে আমি এটাকে কোনোভাবে অ্যাপ্রিশিয়েট করতে পারলাম না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাট এটা আসলে দিস ইজ সামথিং যে কোনোভাবে মানে এরকম ভাবে বলা যায় না যে হ্যাঁ এটা খুব ভালো একটা কাজ। আকাশ সাহা আমাদের SMS করেছেন, এবং তিনি লিখেছেন মানে ভূত এফএম হচ্ছে অনলি এফএম, এটা তিনি জানিয়েছেন। ওকে, এসব ফেসবুক থেকে পড়ছি আমি কমেন্ট। কিন্তু কৌশিক রয় বাঁধন আমাদের লিখেছেন, অনেকদিন পর আসলাম, ভালো লাগছে, আশা করি ভালো কিছু স্টোরি শুনবো। ডেফিনেটলি আমরা ট্রাই করছি আপনাদের জন্য। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও ফেসবুক মাস্টার, তিনি শুধু লেখেননি, আমরা একটু আগে মাস্টার করে অনেক কথা বলছিলাম, মাস্ত্র। ওকে, রূপকথার নীলপরি আমাদের SMS করেছে, এখানে কমেন্ট করেছেন, এবং রক্ত হিম করা ভয়ের ঘটনা তিনি শুনতে চান, এবং আশা করছি তার আজকের ঘটনাগুলো ভয়ঙ্কর হবে সেটা তিনি আশা করেছেন। আমরাও চেষ্টা করছি এবং সবসময় চেষ্টা করি, সাথে থাকুন, দেখা যাক। সাব্বির আহমেদ লিটন আমাদেরকে লিখেছেন যে একা একা শুনছেন। এছাড়াও আমাদের ইমরান হোসেন লিখেছেন থ্যাঙ্কস ভূত এফএম। আমাদেরকে এমডি মিনহাজ মির্জা লিখেছেন জটিল হয়েছে। এবং আমি আমাদের ভূত এফএমের যে পেজটা, সেই পেজেও দেখতে পাচ্ছি আপনারা অনেক এখানে লেখালেখি করছেন, এবং আমাদেরকে যেমন দেখতে পাচ্ছি লিখছেন মাসুদ আলামিন বাবু, এবং তিনি বলছেন যে তিনি ভূত এফএম শুনছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে অনেক মজা পাচ্ছি ভূত এফএমে আমি আছি, এবং দান সাফওয়ান এটা লিখেছেন আমাদেরকে। এছাড়াও নোবেল হাসান লিখেছেন যে থ্যাঙ্কস টু রাসেল ভাই। কেন ভাই? আমাদেরকে রিজ লিখেছেন যে ভৌতিস্ট খবর কি। আমাদেরকে এছাড়াও আমাদেরকে তন্ময় দাস লিখেছেন যে গল্পটা বেশ ভালো, বাহ। ওকে, সো আমরা আবার ঘটনায় যাই, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব এখন। এবং ইন দ্য মিন টাইম আচ্ছা আমাদের SMS ও কিছু পড়ে ফেলে। আমাদেরকে আরেকটা ব্রেকের সময় অলমোস্ট চলে এসছে কাছাকাছি, না?
আচ্ছা, আমরা তাহলে একটা ঘটনায় যাই, এবং ঘটনা শুনে এসে তারপরে SMS পড়ি, কারণ একদম ব্রেকের সময়টা কাছাকাছি। আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে ভাবা শুরু করি। আমাদের আজকের যে ঘটনাটা, আপনি সে গতদিন যখন এসেছিলেন তখন কিছু ঘটনা বাকি ছিল, ছোট একটা ঘটনা দিয়ে শুরু করি, তারপর একটা বড় ঘটনায় যাবো। একটা ব্রেক নিতে হবে আমাদেরকে, কারণ আমরা প্রথম যে আমাদের যে ইয়েটা, সেটাতে আমরা ব্রেকটা সেই ব্রেকের দেরি করে নিয়েছিলাম। কতটুকু ছোট ঘটনা বলবো রাসেল ভাই? মোটামুটি আমাদের হাতে টাইম আছে 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট হলে আমি একটা ঘটনাই বলছি। হ্যাঁ, আচ্ছা, এই ঘটনা হচ্ছে আপনার জোহা ইসলামে। ও বলছে আপনার সিলেট থেকে ঘটনাটা বলছে আমাকে। এটা হচ্ছে তার চাচা চাচির ঘটনা। তো ঘটনার সময় ওর চাচা চাচি থাকতো হচ্ছে আপনার সিলেটের ফেঞ্চুগঞ্জে। সেখান থেকে পরবর্তীতে মুভ করে তারা সিলেটে চলে আসে, চাচা চাচি এবং কাজিন সবাই মিলে আর কি। তো ফেঞ্চুগঞ্জে যখন তারা থাকতো, একটা ছোট বাসা ভাড়া নিয়ে তারা থাকতো। বাসাটা ছিল ওখানকার মোফাসল টাউনে, এবং বেশ ছোটখাটো একটা ছোট শহরের মতো আর কি। আচ্ছা, মোফাসল শহর। তো ওখানকার যে বাসাটা তারা নিয়েছিল সেটা হচ্ছে 4-5 রুমের একটা বাসা, এবং আশেপাশে কোনো বাসা নাই আর কি। বেশ খালি একটা জায়গা, মানে বেশ খালি জায়গা, বেশ দূরে দূরে ঘর বাড়ি। তো ওই বাসায় ওঠার পরে ওরা যেটা ফেস করা শুরু করে রাতের বেলা, দেখে যে বাসা রাতের বেলা কেমন একটা শব্দ হয়, মানে ফোস ফাস টাইপের একটা শব্দ দূর থেকে আসে, মানে কিচেন থেকে, বাথরুম থেকে, মানে চারপাশ থেকে কেমন একটা ফোস ফাঁস সর একটা শব্দ আসতে থাকে। এবং বেশ গন্ধ পায় তারা রাতের বেলা। গন্ধটা একটা প্লাস্টিক পুড়ে গেলে যেরকম গন্ধ, ঠিক সেই টাইপের একটা গন্ধ রাসেল ভাই। তো এইটা পাওয়ার পরে সবাই বাসার কিউরিয়াস থাকে যে ব্যাপারটা কি। বাট রাতের বেলা কেউ আর ঘুম থেকে উঠে, মানে যদি জানে বাসায় আর কেউ নাই, এরকম সময় কিন্তু কেউ রাসেল ভাই উঠে আর দেখতে যায় না কি হচ্ছে। বেশ কিছুটা ভয় পায়, নতুন জায়গা তো, একটু ফাঁকা আশেপাশে। তো যাক, এক সময় ওরা এটার সাথে ইউজ টু হয়ে যায়, জানে যে রাত্রে 2-3টার সময় এরকম গন্ধও আসবে এবং শব্দও হবে। ইটস আ কমন থিং এভরিডে। পরের দিন পায় না। তো যেটা হয় যে ওরা একটা কাজের মেয়ে রাখে, এবং কাজের মেয়ে মাঝে মাঝে নাকি বাসা পরিষ্কার করার সময় কিছু লম্বা লম্বা চুল পায় বাসায়, এবং বাসার চুলগুলো বেশ লম্বা। তো দেখে যে এভারেজে ওই যে কাজিন গুলা বা তার মা, তাদের কারোই চুল এত লম্বা না, মানে বেশ, মানে বলছে যে চুলটা এতই লম্বা যে কোনো মানুষের মানে হাঁটু পর্যন্ত হবে। এটা খুব একটা স্ট্রেঞ্জ ব্যাপার ছিল ওদের কাছে। তো যাক, এভাবে দিন চলে যেতে থাকে। তো এর মধ্যে এক সময় সেই জোহার এক কাজিন ওই বাসায় আসে আর কি, তার নাম ছিল মিতু। তো সে ওই বাসায় এসে থেকে এবং মনে করেন যে ওই টাইম স্পেন্ড করে ওদের সাথে। তো সে রাতের বেলা হঠাৎ এরকম শব্দ পায়। শব্দ পেয়ে সে, যে মানে তার কাজিন ছিল, তার নাম ছিল আয়েশা, তাকে বলে যে এরকম শব্দ হচ্ছে কোত্থেকে রাতের বেলা, কেমন একটা গন্ধ। তো সে বলে যে তুই চুপচাপ শুয়ে থাক, এটা হয় এই বাসায় এরকমই। তো সে একটু কিউরিয়াস হয় যে ব্যাপারটা কি, এরকম শব্দ গন্ধ। তো মিতু কিউরিয়াস থাকে, বাট ওই যেহেতু আয়েশা বলছে যে ঘুমায় যেতে, সে আর করে না, ঘুমায় যায়। তো ওই দিন চলে যায়। পরের দিন রাতের বেলা হঠাৎ করে আয়েশার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে সে দেখে যে এরকম শব্দ হচ্ছে, বাট বিছানায় মিতু নাই। তো সে উঠে যায় আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, দরজা খুলে, ভয় পাচ্ছে এই সময়। তো ঠিক ওই ডাইনিং রুমের কাছে যে দেখে যে কিচেনের যে দরজা, সেটার সামনে মিতু পড়ে আছে উপর হয়ে, বেশ মানে বিদঘুটে ভাবে পড়ে আছে। তো এটা দেখে সে ভয় পায়, সে চিৎকার দেয়। তার বাবা মা আসে, আসার পর তারা সবাই লাইট জ্বালায়, যে মিতুর কাছে যায়, যে তাকে উঠা, দেখে সে সেন্সলেস। এই অবস্থায় তারা কি করবে চিন্তা করে, ডাক্তারকে ডাকবে। তবে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে রাসেল ভাই, যেটা আমি বলতে ভুলে গেছি। এটা হচ্ছে যে ওদের বাসায় একবার রমজান মাসে একটা ছিল আপনার, ওই যে ইফতারের একটা আয়োজন ছিল। তো সেখানে এক মসজিদের হুজুররা আসে। তো বড় হুজুর নাকি ওর বাবাকে বলে গেছিল যে একা ডেকে আর কি পরে, যে আপনি বাসাটাকে বন্ধ করে দিন, অথবা বাসাটা আপনার থাকাটা ঠিক হবে না, দুটোর একটা, হয় বাসা ছেড়ে দেন বা বাসাটাকে বন্ধ করে দিন। তো বলে কেন? বলে এখানে একটু সমস্যা আছে, আমার মনে হচ্ছে সমস্যা আছে, একটা প্রবলেম আছে এখানে। তো তার বাবা এই জিনিসটা শুনে বলে কি সমস্যা? বলে কিছু একটা আছে, আপনি মানে দুইটার একটা করে না, হয় বন্ধ দিন নাহলে চলে যান বাসা থেকে। তো ওই জোহার যে আঙ্কেল ছিল, যে সে এটা না শুনে সে যেটা করে, যে সে ওই বাড়িওয়ালাকে বলে যে আপনার বাসায় নাকি এরকম সমস্যা আছে, এবং আমরা তো আসলে এরকম শব্দ পাই। তখন বাড়িওয়ালা নাকি খুব রাগ করে তাদের উপরে, যে কি বলেন উল্টা পাল্টা কথা, আমার বাড়ি বদনাম করার জন্য বলতেছেন এইসব এই সেই। তো যাক, তো এই কারণে যখন মিতুকে অজ্ঞান অবস্থায় পায়, তো তার বাবা কি করে, ওই যে ফার্স্টে হুজুরকেই ফোন করেন যে আমার বাসায় এরকম গেস্ট এসেছিল এবং সে এরকম বেহুশ হয়ে গেছে। তো তখন যেটা হয় যে ওই হুজুর আসেন নিজে রাতের বেলা এসে। এবার আপনি দেখবেন যে এইসব মানে যারা নাকি একটু মানে ধর্মীয় লাইনের লোক, তারা কিন্তু খুব হেল্পফুল হয়। আপনি একটা ডাক্তারকে রাত্রে ডাকলে আজকাল পাওয়া বাংলাদেশে খুব কঠিন, মানে এটা আমি নিজে বলার, খুব কঠিন পাওয়া। বাট আপনি একজন হুজুরকে ডাকেন রাতের বেলা, মোস্ট অফ দ্য টাইম উনি চলে আসেন।
হ্যাঁ, তো যাই হোক উনি চলে আসেন, এসে উনি দেখেন, দেখে দোয়া টোয়া করেন, বলেন যে পানি ছিটা দেন মাথায় এবং বিভিন্ন দোয়া টোয়া পড়েন। একসময় মৃত্যুর হুঁশ আসে, বাট তখন হুজুর বলে যে থাক, ওকে এখন বেশি প্রেশার দিয়ে না, সে কোনো একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, আপনার পরে তাকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার তার। তো মৃত্যুকে ওই সময় প্রেশার দেওয়া হয় না, কয়েকদিন বেশ চুপচাপই থাকে সে। তারপর তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছিল, তখন সে বলে যে জিনিসটা হয়েছিল রাতের বেলা আমি এরকম শব্দ পাই, শব্দ পেয়ে মনে হয় যে কি একটা শব্দ আসতেছে এরকম, এবং গন্ধটা প্রকট হয়ে ওঠে, এবং আমি কিসের একটা টানে আমি হেঁটে হেঁটে চলে যাই ওখানে। তো আমি যখন কিচেনের কাছে যাই, ডাইনিং রুম থেকে কিচেনে দেখতেছি, তখন দেখতেছি যে কিচেনের ফ্লোরে আগুন জ্বলতেছে দাও দাও করে, এবং সে আগুনটা মানে কোনো সোর্স নাই, মানে কোনো সোর্স থেকে জ্বলতেছে না, মাটির থেকে উঠতেছে আগুন। হ্যাঁ, আচ্ছা। এবং একটা কাঠ পোড়া গন্ধ পাচ্ছে, কিন্তু মানে কোনো সোর্স নাই কাঠের। এবং হঠাৎ করে দেখে আগুনের ওই পাশে একটা মহিলা দাঁড়ানো, মহিলাটা বেশ ফর্সা গায়ের রং, এবং সে তার চুলগুলো অনেক লম্বা, মাথা থেকে অনেক লম্বা, এবং সে বিচিত্র ভঙ্গিতে তাকায় আছে, এবং সে একটা একটা করে চুল ধরে আগুনে পোড়াচ্ছে তার, এবং তার শরীরের একটা সাইড মনে হচ্ছে পুড়ে গেছে পুরা, মানে থকথকা টাইপের পুরা। তো এটা দেখে সে আর সহ্য করতে পারে না, মহিলার ওই লোকটা দেখে সে সহ্য করতে পারে না, সে বেহুশে পড়ে যায় ওখানে। আচ্ছা, এতটুকুই তার মনে আছে। তো এরপরে মৃত্যুর এই ঘটনা শোনার পরে ওরা একটু কিউরিয়াস হয় যে এরকম জিনিস কেন দেখলো, এবং ওই শব্দ গন্ধ, সবাই বেশ ভয় থাকে বাসার। তো তারা খোঁজ খবর নিয়ে জানতে পারে একটা দোকানদারের কাছে কাছাকাছি, বলে যে ভাই 2001-2 সালের দিকে এখানে ওই বাড়িটাতে, তখন টিন শেড বাড়ি ছিল, তো ওখানে একটা ম্যারিড কাপল উঠছিল আর কি বাসায়। তো ওই বাসায় তখন কোনো গ্যাস বা কিছু ছিল না, কেরোসিনের চুলা রান্না হতো। তো লোকটা যখন কাজে যায়, ভদ্র মহিলা, নতুন সংসার, সে খুব মানে হাসি খুশিতে রান্না করতো। তো একদিন ওই বাসার থেকে এরকম খুব মানে কেয়ারটেকার নাকি ওই বাসার পাশে যাচ্ছে, সে দেখে পোড়া গন্ধ খুব। তো সে আসে, যে এসে দরজা ধাক্কি করে, কেউ খুলে না, মানে আগুনের ধোঁয়াও দেখা যাচ্ছে। দরজা ভেঙে ঢুকে যে দেখে যে মহিলাটা পুড়ে গেছে আগুনে, অর্ধেক শরীর পুরো ঝলসানো, এবং এই মানে সে সেন্সলেস। তো ওই লোকটা তখন তাড়াতাড়ি তার হাজবেন্ডকেও কল দেয় এবং মহিলাকে নিয়ে হাসপাতালে যায়। তো মহিলা মারা যায় আর কি। এবং সেই ভদ্র মহিলাকে নাকি মানে এমন ভাবে পুড়ছিল যে তাকে ভালো মতো গোসলও দিতে পারেনি তারা। আচ্ছা, দাফনটা মানে অনেক কষ্ট আর কি, ঠিক মতো গোসলও হয়নি, এভাবেই করে দাফন করা হয়েছে। এরপর থেকে নাকি ওই বাসায় এরকম কিছু প্রবলেম আর কি দেখা যায় আর কি রাসেল। আচ্ছা, ওকে। সো এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি সবাই আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:56 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুর্তি FM, এবং সেই সাথে জানাচ্ছি যে আমাদেরকে সোহেল ফার্মগেট থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শিমুল, এছাড়াও পুষ্প এবং দিয়া আমাদের SMS করেছেন মোহাম্মদপুর থেকে, আমাদেরকে জ্যাকলিন নাটোর থেকে SMS করেছেন, তুয়াজ চট্টগ্রাম থেকে আমাদের এখানে SMS করেছেন মনিরুল নাটোর থেকে, এবং আমাদের এখানে SMS করেছেন রাসেল আমলা, এছাড়াও আমাদেরকে শিমুল SMS করেছেন আমাদেরকে শান্ত, SMS করেছেন আমাদেরকে সম্পদ টাঙ্গাইল থেকে, আকসার আমাদের SMS করেছেন আমাদেরকে সাফওয়ান হোসেন, এছাড়াও সুস্মিতা ফ্রম ময়মনসিং আমাদের SMS করেছেন, এছাড়াও জিনিয়া মিরপুর থেকে SMS করেছেন, পালকি আমাদের SMS করেছেন, পালকি মাসুম ফ্রম তেজগাঁও, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের SMS করেছেন, এছাড়াও সুপ্তি আমাদের নেত্রকোনা থেকে SMS করেছেন, নাইম আকাশ আমাদের SMS করেছেন, মোস্তাক বেইলি রোড থেকে তার ছোট্ট বেবি মাহিশা এবং তার ওয়াইফ প্রজাপতি, তারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন। শাকওয়াত হোসেন আমাদেরকে SMS করেছেন তিমাত পুলিশ লাইন ময়মনসিং থেকে, রবিন আমাদের সাথে রয়েছেন বাহার খিলগাঁও থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজীব এবং লোপা, আমাদের সাথে রয়েছেন SH আবর হবিগঞ্জ থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নাম লেখেননি, পড়তে পারলাম না, আমাদের এখানে লিখেছেন মালিহা, এবং তার স্টোরি তিনি পাঠাতে চান। যারা স্টোরি পাঠাতে চান তারা চলে যাবেন
আমাদের অ্যাড্রেসটা একটু মনে রাখতে হবে বা লিখে ফেলতে হবে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনাদের প্রচুর প্রচুর ঘটনা চাই আমরা, অনেক অনেক ঘটনার আশা করছি আপনারা পাঠাবেন এবং প্রতি উইকেই আমরা সেটা চাই এবং অপেক্ষা করি আপনাদের ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি আরো একটা ঘটনা, যে ঘটনাটা ইমেইল পড়তে চাই এই মুহূর্তে। এই ইমেইলটিও দেশের বাইরে থেকে এসছে, আমরা শুনি।
গ্রামের যে ফ্যামিলি মেম্বার্স যারা ছিল তারা তাদের আসলে মুরব্বী যারা ছিল তারা বেশ সবাই মোটামুটি মানে আস্তে ধীরে চলে যান আর কি। তাদের লাস্ট যেই ভদ্রলোকটা বেঁচে ছিলেন সেটা হচ্ছে তাদের এক দাদা আর কি। তো ওরা আর কি মুরব্বীদের উপর খুব ডিপেন্ডেন্ট ছিল, যারা বড় ফ্যামিলির, তারা ছোটদেরকে সবসময় গাইড করে এবং তাদের আপনার যেটাকে বলে হুকুম আহকামে তারা চলাফেরা করতো। তো দাদাই একমাত্র ব্যক্তি যিনি বেঁচে ছিলেন এবং দাদা খুব পরেজগার লোক ছিলেন আর কি। তো ওর দাদা সবসময় আপনার বাসায় নামাজ কালাম এগুলো চর্চা করতেন। তো যখন বেশ বুড়ো হয়ে যান, ওনার অনেক কিছু করা হয় না, ওনাকে হেঁটে হেঁটে মসজিদে নিয়ে যাওয়া হয়। তো উনি বলতো যে আমাদের এই যে গ্রাম, আমাদের যে ভিটা বাড়িটা আছে এখানে, এটার মাঝখান দিয়ে একটা মানে চিনদের চলার পথ আছে।